হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যারা পাতাবাহার গল্পের জন্য ওয়েট করেছিলে, তোমাদের জন্য অলরেডি পাতাবাহার গল্পটা আমি আপলোড করে দিয়েছি আমার সেকেন্ড চ্যানেল অনুভূতির ছোঁয়া চ্যানেলে। তো তোমরা অবশ্যই যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই গল্পটা শুনে আসো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে আমার গল্পটা দেখে আসো। এবং চলো আর বেশি কিছু বলবো না, গল্পটা শুরু করা যাক। কয়েক সেকেন্ড সময় নিয়ে লাবিব নিজেকে ধাতস্থ করলো। নিজেই উঠে গিয়ে পানি খায় এক গ্লাস, তারপর ফিরে এসে চেয়ার টেনে বসে জিজ্ঞেস করে, আবার বলুন তো স্যার, আপনি একটু আগে কি বললেন? আমি ঠিক শুনলাম নাকি আপনি ভুল বললেন? রৌনক আহম্মকের মতো তাকিয়েই থেকেছে কেবল। সে জানে লাবিবের জন্য চিত্রলেখা বিশেষ কেউ। সে এটাও জানে জেনে বুঝে সে লাবিবের মন ভাঙছে। চাইনি রৌনক এমন একটা কাজ করতে, কিন্তু ঘটনাটা জাস্ট ঘটে গেছে। কিছু কিছু ঘটনার প্রবাহ আমাদের হাতে থাকে না, কেবল ঘটে যায়। অনেক সময়ই আমরা হয়তো চাই না কোনো একটা কাজ করতে, তাও করে ফেলি। রৌনকও চায়নি চিত্রলেখা ও লাবিবের মাঝে আসতে। সে জানে লাবিব চিত্রলেখার জন্য একটা ভালো চয়েস, ওরা একত্রে ভালোও থাকবে। এসব জেনে বুঝেও ওদের মধ্যিখানে চলে এসেছে সে। চাইনি তবুও চলে এসেছে। রৌনকের কেবল মনে হয়েছে জীবনটা যেহেতু আবার নতুন করে শুরু করতেই হবে, সেই জীবনে তার চিত্রলেখার মতো কেউ নেই, বরং চিত্রলেখাকেই চাই। নয়তো আবার জীবনটাকে ভেঙে তছনছ করার জন্যে নতুন করে সাজাতে চায় না সে। রৌনক স্থির দৃষ্টি নিয়ে লাবিবের দিকে তাকিয়ে থেকে বলে, তুমি ঠিকই শুনেছ। আপনি আসলে চিত্রলেখককে বিয়ের জন্য প্রস্তাব করেছেন? হ্যাঁ। আপনি সত্যি সত্যি ওকে বিয়ে করতে চান? হ্যাঁ। একদম সত্যি সত্যি? লাবিব, মিথ্যে মিথ্যে কি বিয়ে হয়? আই নো নিউজটা তোমার জন্য শকিং, তুমি কষ্ট পেয়েছো, অ্যান্ড আই এম রিয়েলি সরি ফর দ্যাট। লাবিব নিজেকে সামলে নিয়ে বলে, নিউজটা আসলে আমার জন্য শকিং, তবে আমি কষ্ট কেন পাবো বুঝলাম না। আমি চিত্রলেখাকে বিয়ে করতে চাই, এটা শুনে তুমি কষ্ট পাবে না? কেন পাবো? বিয়ের নিউজ কি কষ্ট পাওয়ার মতন কিছু? তাছাড়া আমি নিজেও চাই চিত্রলেখার জীবনে একজন ভালো মানুষ আসুক, ভালো মনের মানুষ আসুক, ওকে খুব ভালোবাসুক, এতে কষ্ট পাবো কেন? এবার লাবিবের কথা শুনে রৌনকের মস্তিষ্কের ভিতরকার নিউরনেরা উল্টোপাল্টা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। এমন একটা কথা শুনে বেচারা এতখানি শক খেয়েছে যে উল্টোপাল্টা বকছে। অবাক হওয়া কণ্ঠে রৌনক জিজ্ঞেস করে, তুমি চিত্রলেখাকে বিয়ে করতে না? আমি কেন ওকে বিয়ে করতে যাব? রৌনকের কথা শুনে ভিমড়ি খায় লাবিব। রৌনক জিজ্ঞেস করে, কেন বিয়ে করবে মানে? যাকে ভালোবাসো ও পছন্দ করো তাকে বিয়ে করবে না? হ্যাঁ, অবশ্যই করব। যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে হবে চাই আমি, কিন্তু চিত্রলেখকের নয়। লাবিব, তুমি চিত্রলেখাকে ভালোবাসো না? না, আমি কেন চিত্রলেখককে ভালোবাসতে যাব? তাহলে সেদিন যে বললে তুমি একজনকে পছন্দ করো, তাও সেটা চিত্রলেখা নয়? একদমই নয়। চিত্রলেখককে আমি কখনোই সেই নজরে দেখিনি। ও কেবলই আমার একজন ভালো বন্ধু, ভালোবাসা মানুষ নয়। ফস করে একটা স্বস্তির শ্বাস ছেড়ে চেয়ারে হেলান দিয়ে ইজি হয়ে বসে রৌনক বলে, ম্যান, বাঁচালে তুমি আমাকে। এতক্ষণে সবটা ঠিকঠাক বুঝতে পেরে হাসি হাসি মুখ করে লাবিব জিজ্ঞেস করে, আপনি কি ভাবছিলেন আমি চিত্রলেখককে ভালোবাসি? এমনটাই বলতে পারো। সিরিয়াসলি? মাথা ঝাঁকাই রৌনক। লাবিব আরও জিজ্ঞেস করে, এমন কেন মনে হলো আপনার? আমি প্রায়ই নোটিস করেছি তুমি চিত্রলেখার প্রতি অনেক বেশি কনসার্ন। ওর খুব কেয়ার করো, ওকে খুব কাছ থেকে অবজার্ভ করো, আর ওর সম্পর্কে অনেক কিছুই জানো যা একজন ওয়ার্কারের হয়তো জানার কথা নয়। রৌনকের মুখে এসব কথা শুনে আর না হেসে পারে না লাবিব। আটকে রাখতে না পেরে দাঁত বের করেই হেসে ফেলে সে। হেসে নিয়ে বলে, সরি স্যার, না হেসে পারলাম না। এটা সত্যি, আমি চিত্রলেখার সম্পর্কে অনেক কিছুই জানি। এর কারণ আমার ভালো বন্ধু।
সবটা শেয়ার না করলেও চিত্রলেখার নিজের বিষয়ে একটু একটু অনেক কিছু আমাকে জানিয়েছে। সেই সুবাদে বলতে পারেন ওর সম্পর্কে অনেক কিছু জানি, তবে এর বেশি কিছু না। কখনোই আমি ওকে একজন ভালো বন্ধু ব্যতীত অন্য কিছু দৃষ্টিতে দেখিনি, ও নিয়ে অন্য কিছু ভাবিনি। লাবিবের মুখে এসব কথা শুনে হাঁপ ছেড়ে বাঁচে রৌনক। এতক্ষণ মনে হচ্ছিল সে তার কাছের একজন মানুষের সঙ্গে প্রতারণা করছে, তার পছন্দের মানুষটাকে কেড়ে নিয়েছে। কিন্তু সবকিছু শোনার পর তার ভেতর থেকে একটা মস্ত বড় পাথর নেমে গেল মনে হচ্ছে। এতক্ষণ হাসাহাসি করলেও এবারে খানিকটা সিরিয়াস ভাব নিয়েই লাবিব জানতে চায়, কিন্তু এসব কখন হলো? কোন সব? এই যে আপনি আর চিত্রলেখা, কখন আপনারা দুজন একে অপরের এত কাছে চলে এলেন? আমি তো কিছুই টের পেলাম না। চিত্রলেখাও কখনো কিছু জানায়নি আমাকে। তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। তাহলে কেমনে? আমাকে বাসা থেকে বিয়ে করার জন্য প্রেশারাইজ করা হচ্ছে। সেটা তো জানি। বিয়ে আমাকে করতেই হবে, না করার কোনো অপশন নেই। হঠাৎ কি এমন হলো যে আপনি রাজি হয়ে গেলেন? ফস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে রৌনক, তারপর বলে, তুমি তো ভাইয়া ভাবির বিষয়টা জানো। রাদিন যে তানিয়াকে চিট করছে তা লাবিবও জানে। ইনফ্যাক্ট রৌনকের অর্ডারে লাবিবই রাদিনের সব রকম খোঁজ খবর রাখতো, এখনও রাখছে। রৌনক বলতে থাকে, ভাবি নিজেও সব জানে, সব জেনেই সিদ্ধান্ত নিয়েছে ভাইয়াকে ডিভোর্স দেবে। আর আমাকে একটা শর্ত দিয়েছে। কিসের শর্ত? মিশকাত ও মিমকে যদি আমি নিজের কাছে রাখতে চাই তাহলে আমায় বিয়ে করতে হবে। বিয়ে করলে আমি ওদের দায়িত্ব পাবো, নয়তো ভাবি ওদের সঙ্গে নিয়ে চলে যাবে, তাও দেশ ছেড়ে। দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উনি? হ্যাঁ। আপনি বাধা দেননি কেন? ভাবিকে আমি আর বেঁধে রাখতে চাই না। ভাইয়ার সঙ্গে বিয়ে হবার পর থেকে সে নিজের জীবন ভাইয়ার জন্য, আমাদের পরিবারের জন্য, বিজনেসের জন্য উৎসর্গ করে গেছে প্রতি মুহূর্ত। আমিও চাই ভাবি ভালো থাকুক, এবার অন্তত জীবনটা নিজের মতো করে কাটাক, নিজের জন্য বাঁচুক। মিশকাত মিম আমার কাছে থাকলে ভাবি আবার নতুন করে জীবন শুরু করতে পারবে, নিজেকে নিয়ে ভাবতে পারবে। ওরা সঙ্গে থাকলে সে কখনোই নিজের জন্য ভাববে না, নিজের যতটুকু জীবন বাকি আছে ততটুকুও বাচ্চাদের জন্য উজাড় করে দেবে, যা আমি চাই না। সবই বুঝলাম, কিন্তু এসবের মধ্যে চিত্রলেখা কোথা থেকে এলো? জানি না কোথা থেকে এলো, জাস্ট চলে এসেছে। আর এটা কিভাবে? বাসায় আমার জন্য সাবাকে ফাইনাল করা হয়েছে, যদিও এতে ভাবির হাত নেই। ভাবি চায় আমি বিয়ে করি, কাকে করি সেটা ফ্যাক্ট নয়। তবে আমি জানি ভাবি নিজেও চায় না সাবা বা সাবার মতো কেউ আমার জীবনে আসুক। আর সারা জীবন বিয়ে না করলেও এই মেয়েকে আমি কোনো দিনও বিয়ে করব না। অবশ্য বিয়ে করতাম না, ভাবি শর্তটার কাছে হার মানতে হচ্ছে আমায়। সেজন্যই মূলত বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। তখনই চিত্রলেখা সামনে পড়ে যায়। ওকে দেখে মনে হলো শি ইজ দ্য ওনলি পারফেক্ট ওয়ান ফর মি। আমার নিজের বউয়ের চাইতে বাচ্চাদের জন্য মায়ের মতো একজন বেশি প্রয়োজন। এজন্য চিত্রলেখার চাইতে পারফেক্ট কেউ হতেই পারে না। সাবা হাই সোসাইটি মেনটেন করার জন্য পারফেক্ট ওয়াইফ হলেও শি ইজ নট ওয়াইফ ম্যাটেরিয়াল। মিসেস রৌনক হওয়ার যোগ্যতা সাবার থাকলেও আমার বউ, বাচ্চাদের চাচি, কম মা হওয়ার যোগ্যতা একমাত্র চিত্রলেখার আছে। তাই বলতে পারো আই রিয়েলি নিড হার। এসব আপনি চিত্রলেখাকে বলেছেন? আপনি জানিয়েছেন সব বিস্তারিত? সব শুনে কি ও রাজি হয়েছে আপনার প্রস্তাবে? এসব বলিনি, শুধু বলেছি আমি ওকে বিয়ে করতে চাই। ভাবতে সময় দিয়েছি, বলেছি চিন্তা ভাবনা করে আমাকে জানাতে, তবে জবাবে না শুনবো না। রাজি হবার জন্য চিন্তা ভাবনা করতে সময় দিয়েছি। হতাশ দৃষ্টি নিয়ে লাবিব রৌনকের মুখের দিকে তাকিয়ে থেকে বলে, মাথায় বন্দুক ঠেকিয়ে যদি বলতে বলেন তাহলে বেচারি কবুল না বলে কোথায় যাবে? বন্দুক তো ঠেকায়নি এখনো। চোখ বড় বড় করে লাবিব জিজ্ঞেস করে, আপনি কি সত্যি সত্যি প্রয়োজন হলে পিছপা হব না অবশ্য। না না, এসব দিয়ে কিছু হবে না। এর চাইতে বরং সত্যিটা ওকে জানান, এতে হয়তো রাজি হলেও হতে পারে। রাজি হবে না আমি জানি, নিজের ভালো পাগলেও বুঝে। জেনে শুনে কেউ আগুনে ঝাঁপ দেয় না, তাই সব জেনে চিত্রলেখা কখনোই বিয়ে করতে রাজি হবে না। আপনি চিত্রলেখাকে চেনেন না, ওর কর্মকাণ্ড কখনো কখনো পাগলকেও হার মানায়। আপনি ভাবছেন সব শুনে রাজি হবে না, অথচ এমনও তো হতে পারে সব শুনে তৎক্ষণাৎই রাজি হয়ে আপনাকে চমকে দিল। তুমি বলছো ওকে সব বলে দিতে? হ্যাঁ বলছি। চিন্তার রেখা স্পষ্ট হয় রৌনকের কপালে, কিন্তু আপাতত লাবিব আর এই লাইনে কথা না বাড়িয়ে অনুমতি চেয়ে বলে, আপনি অনুমতি দিলে একটা কথা বলি। এত কিছু বলার পর অনুমতি চাইছো? এখন যা বলবো মনে হলো এই কথাটা বলার জন্যে অনুমতি নেওয়ার প্রয়োজন। বলো, পারমিশন গ্র্যান্টেড। একান্তই নিজের প্রয়োজনীয় একজনকে বিয়ে করবেন, এটা কি ঠিক হবে?
বিয়ের মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হবে, অথচ সেই সম্পর্কে কোনো ভালোবাসা নেই। এটা কি উচিত? লাবিবের প্রশ্নের জবাব দেওয়ার মতো উত্তর নেই রৌনকের কাছে। সে নিজেও জানে এটা অন্যায়, কিন্তু আপাতত সে নিরুপায়। চিত্রলেখাকে না হলে তাকে সাবাকে বিয়ে করতে হবে, যা সে একদমই চায় না। সাবা ও চিত্রলেখা নামক দুটো অপশনই আছে তার কাছে এই মুহূর্তে। অন্য কোনো উপায় বের করার মতো সময় তার হাতে নেই। না হলে চিত্রলেখাকে অপশন হিসেবে কখনোই বিবেচনা করতো না সে। লাবিব আরও বলে, চিত্রলেখা আমার খুব ভালো বন্ধু। আপনাকেও চিনি প্রায় 5 বছরের অধিক সময় ধরে। নিঃসন্দেহে বলতে পারি আপনার সঙ্গে বিয়ে হলে চিত্রলেখা চমৎকার একজন লাইফ পার্টনার পাবে। তবে চিত্রলেখাকে যতটুকু চিনি জানি, তা থেকে এতটুকু বলতে পারি এই মুহূর্তে ওর একজন চমৎকার লাইফ পার্টনার যতটুকু দরকার, একই সঙ্গে সঙ্গে ততটুকু একজন ভালোবাসার মানুষও প্রয়োজন, যে প্রতিটা মুহূর্তে ওকে আগলে রাখবে ভালোবাসার চাদরে। এমন নয় ওর জীবনে ভালোবাসার অভাব। ওর পরিবার, ভাই বোনগুলো, আমার মতো যে কয়জন আছে কাছের মানুষ, আমরা সবাই ওকে ভালোবাসি, কিন্তু তারপরেও ওর একজন একান্ত ব্যক্তিগত ভালোবাসার মানুষ প্রয়োজন, ভালো বন্ধু হিসেবে। এটা আমি মনে করি ও নিজে থেকে হয়তো কখনোই কাউকে ভালোবাসার মতো দুঃসাহস করবে না। তাই কেউ যদি সামনে থেকে ওকে ভালোবাসে, নিজের ভালোবাসা দিয়ে আগলে রাখে, সেটা মনে হয় সবচাইতে ভালো হবে চিত্রলেখার জন্যে। রৌনক কেবল শুনে যায়, কিছু বলে না। লাবিব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। বসকে এর বেশি লেকচার দেওয়াটা হয়তো শোভন দেখাবে না। যতই ওদের মধ্যে একটা ভালো সুসম্পর্ক থাকুক, তবুও ভুলে গেলে চলবে না আদৌতে ওরা সম্পর্কে বস ও এমপ্লয়ি। আর বস হচ্ছে এমন একজন মানুষ যে ভুল হলেও সঠিক। একটা প্রবাদ আছে, বসেস আর অলওয়েজ রাইট। বেরিয়ে যাবার আগে লাবিব কথার লেজ টেনে আরেকটু বলে, চিত্রলেখাকে সবটা বলবেন কি বলবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। টেনশন করবেন না, আমি কখনোই ওকে এসব কিছুই বলবো না। তবে এতটুকু বলতে পারি, যদি ওর বিয়ে আপনার সাথে হয়, তাহলে নিঃসন্দেহে চিত্রলেখা একজন চমৎকার লাইফ পার্টনার পাবে। আর একজন ভালো বন্ধু হিসেবে আমি চাই, খুব বেশি কিছু না হলেও চিত্রলেখা অন্তত ওর জীবনটা এতটুকু পাক। আপনার মতো একজন ভালো চমৎকার লাইফ পার্টনার ওর জীবনে আসুক। আপনি ওর জীবনে আসুন, ওকে আগলে রাখুন, হয় আপনার ভালোবাসা দিয়ে, নয় ছায়া দিয়ে, তবুও আগলে রাখুন। কখনো যদি মনে করেন আমার কোনো হেল্প আপনার প্রয়োজন, আই অ্যাম অলওয়েজ দেয়ার অফ ইউ উইথ। লাবিব দরজা পর্যন্ত গিয়ে বেরিয়ে যাবার জন্য গেট খুলতেই পেছন থেকে রৌনক বলে, আপাতত একটু খোঁজ নিয়ে দেখো কোথায় গেল। বাসায় গিয়ে থাকলে ইটস ওকে। ভাবতে ভাবতে তো পথ ঘাটে ভবঘুরের মতো হেঁটে বেড়ানোর অভ্যাস আছে। গাড়ি একটা মেরে দিয়ে গেলেও টের পাবে না, টের পাবার আগেই মরে ভূত হয়ে যাবে। কি একটা আপদ যে গলায় ঝুলাতে যাচ্ছি, তা এক আল্লাহই ভালো জানে। লাবিব মুচকি মুচকি হাসে। বেরিয়ে যাবার আগ মুহূর্তে বলে, ডোন্ট ওয়ারি, আমি খোঁজ নিয়ে দেখছি। পেছনে স্বস্তির নিঃশ্বাস ফেলে রৌনক। সে গতকাল থেকেই মনে মনে অনুতপ্ত হয়েছিল লাবিবের জন্যে। আজ সবকিছু শোনার পর সত্যিই স্বস্তি লাগছিল তার। লাবিব তার কাছের মানুষ, ওকে কষ্ট দিতে চায় না সে কোনোভাবেই। ওর মনে যে চিত্রলেখাকে নিয়ে অন্য কোনো চিন্তা ভাবনা নেই, আপাতত এতটুকু শুনেই হালকা লাগছে রৌনকের। লাবিব নিজের চেয়ারে বসে পড়েই আগে এক গ্লাস পানি খায়। চিন্তার ছাপ তার কপালে গাঢ় হয়। গভীর ভাবনায় আচ্ছন্ন হয় লাবিবের মন মস্তিষ্ক। এমনটা হতে পারে তা সে কখনোই চিন্তা করেনি। রাদিনের অন্য একজনের সাথে সম্পর্কের কথা জানার পর লাবিব অনেক ভেবেছে তানিয়া এসব জানার পর কিভাবে রিয়াক্ট করবে। এটাও ভেবেছে হয়তো ডিভোর্স দিয়ে দেবে। আবার বাচ্চাদের কথা মাথায় আসলে মনে হয়েছে হয়তো বাঙালি অন্য আর সাধারণ 10টা নারীর মতো বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সব মেনে নিবে চুপচাপ, যা লাবিব কখনোই চায়নি। তানিয়া ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শুনে যথেষ্টই খুশি হয়েছে সে। কিন্তু সমস্যা হচ্ছে দেশ ছেড়ে চলে যাবে এমনটা কখনোই আশা করেনি। ওর চিন্তা ভাবনাতেও আসেনি এমন কিছু হতে পারে। তানিয়ার জায়গায় অবশ্য সে একদম সঠিক। এখানে একটা সম্পর্কের এমন করুণ পরিণতির পর তার জন্য এখানে থাকাটা কঠিন হবে বলা যায়। তাছাড়া নতুন করে শুরু করার জন্যে সবকিছু ছেড়ে তার দূরে চলে যাওয়াটাই শ্রেয়। কিন্তু লাবিব কি করবে?
তানিয়া এভাবে চলে গেলে তার অব্যক্ত অনুভূতিদের কি হবে? সে কি কখনোই তানিয়াকে তার মনের কথা জানানোর সুযোগ পাবে না? তানিয়াকে যে সে এত পছন্দ করে, ভালোবেসে ফেলেছে, এই কথাটা কি কখনো বলতে পারবে? বলার সুযোগ পাবে? এতদিন তো কেবল ভেবে এসেছে এই জীবন তার দূর থেকে ভালোবেসেই কাটবে। কিন্তু যখন থেকে রাদিনের পরকীয়ার বিষয়টা জানতে পারল, তখন থেকে লাবিবের নিজের অজান্তেই একটা আশার চারা রোপণ হয়েছিল মনের ভেতর। কিন্তু এখন মনে হচ্ছে চারাটা গাছে পরিণত হবার আগেই মারা যাবে। এই জীবনে হয়তো লাবিব কখনোই তানিয়াকে নিজের মনের কথা, ভালো লাগা, ভালোবাসার কথা বলতে পারবে না, বলার সুযোগ পাবে না। তাকে পাওয়া তো অনেক দূরের কথা। নিমাই ভট্টাচার্য তার মেম সাহেব উপন্যাসে যথার্থই বলেছিলেন, জীবনে যে ভালোবাসা পায় সে আর কিছু পায় না, যে জীবনে আর কিছু সব পায় সে ভালোবাসা পায় না। লাবিব এই জীবনে সব না পেলেও অনেক কিছুই পেয়েছে, তাই ভালোবাসা বুঝি তার কপালে নেই। হতাশা ও হাহাকারে ওর বুকের ভিতরটা তাতিয়ে ওঠে। রিপা অনেকক্ষণ ধরে লেখনের জন্য অপেক্ষা করছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কাঙ্ক্ষিত মানুষের দেখা পেয়ে ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রিপা বলে, এতক্ষণ লাগলো কেন আজকে তোমার? একটা কাজ ছিল, ওটা করতে গিয়ে দেরি হয়ে গেল। কি কাজ ছিল একটা কাজ। ছিল? একটা কাজ আবার কেমন কথা? কি কাজ সেটা বলতে পারছো না? লেখন এক্ষুনি রিপাকে বলতে চাইছে না কিছু। চাকরির কথা শুনলেই চিৎকার চেঁচামেচি করে দুনিয়া মাথায় তুলে ফেলবে এই মেয়ে, তা লিখন ভালো করেই জানে। তাই এক্ষুনি না বলে চাকরির একটা ব্যবস্থা হলে পরে জানাতে চাই সে। লিখনকে চুপ করে থাকতে দেখে রিপা জোর দিয়ে বলে, ঘটনা কি খুলে বলো তো। এমন কি কাজ যে তুমি আমাকে বলতে পারছো না? কি আড়াল করছো আমার কাছ থেকে? সত্যি করে বলো। লিখন ভালো করেই জানে পৃথিবীতে দুইজন নারীর কাছ থেকে সে নিজের মনের ভেতরকার অবস্থা আড়াল করতে পারবে না কখনোই। তাদের একজন চিত্রলেখা আর একজন রিপা। তাই বাধ্য হয়েই লিখন রিপাকে চাকরির বিষয়টা জানায়। সব শুনে রিপা বলে, এই সময় তুমি চাকরি করবে? এখন চাকরিতে ঢুকলে যে তোমার ফাইনাল পরীক্ষা খারাপ হবে, এটা তুমি জানো তো? জানি, কিন্তু কিছু করার নাই। আমি স্বার্থপরের মতো কেবল নিজেরটা দেখে সব দায় দায়িত্ব আপার ঘাড়ে চাপাই দিতে পারি না। আমি তোমাকে বলছিও না সব আপার ঘাড়ে চাপিয়ে দিতে। আমি জাস্ট বলছি, যেখানে এতদিন কষ্ট করেছো, আর না হয় কয়েকটা মাস মাত্র, পরীক্ষাটা হয়ে যাওয়ার পর না হয় ভালো দেখে একটা জব জয়েন করলে। এছাড়া বাইরে চলে গেলে তো লেখাপড়ার পাশাপাশি ওখানেও পার্ট টাইম জব করতে পারবে। লিখন মুখ ফিরিয়ে রিপার মুখের দিকে তাকায়। তার দৃষ্টিতে কিছু একটা ছিল যা রিপা ধরতে পারেনি। সেই কিছু একটা হচ্ছে অবাক হওয়া। রিপার কথা শুনে অবাক না হয়ে পারে না লিখন। পরিবারের এমন অবস্থায় বিদেশ যাবার কথা ভাবতেই পারে না ও। কিভাবে ভাববে, যেখানে 2 দিন পর একটা চাকরি জোগাড় না করতে পারলে ঘরের অবস্থা হবে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে লিখন কিনা বিদেশ যাবে? কি চিন্তা ভাবনা করে রিপা এসব বলছে তা লিখন ভেবে পায় না। কিন্তু এই মুহূর্তে কোনো ধরনের তর্ক করার মতো মন মানসিকতা না থাকায় এই প্রসঙ্গে কথা বলে না ও। ওকে চুপ করে থাকতে দেখে রিপা নিজেই বলে, তুমি বরং একটা কাজ করো, মন দিয়ে তোমার পড়াশোনাটাই করো। এদিক থেকে আমি না হয় তোমার কিছু হেল্প করি। কিছু না, সবটাই করলাম। তোমার তো চাকরির অভিজ্ঞতা নেই। এখন যদি তুমি চাকরি পেয়ে যাও, দেখা যাবে কত টাকায় বা বেতন পাবে। সেই টাকা না হয় আমি তোমাকে দিলাম, তুমি সেটা আপার হাতে দিয়ে দিও। এতে করে তোমার চাকরি করাও লাগবে না, আবার তুমি মন দিয়ে পড়াশোনাটাও করতে পারবে। এবার আগের চাইতে আরো বেশি অবাক হয় লিখন। এমন সব কথা শুনে অবাক না হয়েও পারা যায় না। নিজেকে সামলে নিয়ে লিখন জানতে চায়, আর এভাবে কতদিন চলবে? যতদিন প্রয়োজন। টাকাগুলো আপার হাতে দেওয়ার পর আপা যখন জানতে চাইবে এতগুলো টাকা কোথা থেকে আসলো, তখন কি বলবো আমি? বলবে ফ্রেন্ড থেকে ধার করেছো। প্রতি মাসে ধার করব, শোধ দেওয়া লাগবে না। আপাকে বলবে তোমার এই ফ্রেন্ডের পরিবার অবস্থা ভালো, বলেছে যখন চাকরি করব তখন শোধ দিলেই হবে, এখন শোধ দেওয়া লাগবে না। আর তোমার মনে হয় আমার বোন এই বাহানা শুনে আমাকে সন্দেহ করবে না, বা এই টাকা সে এক্সপেক্ট করবে?
কেন করব না? টাকাটা কি কেউ রিফিউজ করে নাকি? সোনারূপা, আমার বোন গোল্ড ডিগার না। যদি ওর ধ্যান ধারণায় কেবল টাকাই নয় থাকতো, তাহলে এতদিনে নিজের অফিসে একজন ভালো ইনকাম করা পয়সাওয়ালা কলিগকে বিয়ে করে আয়েসের জীবন কাটাতো। কিন্তু আমার বোন এমন না। ওর নিজের সামর্থ্য অনুযায়ী আমাদের মানুষ করতে চাই, আমাদেরকে নিজের পায়ে দাঁড় করাতে চাই, তবে নিজের যোগ্যতায় কারো দয়া নাই। লিখনের কথা শুনে রিপা কিছুটা অপ্রস্তুত হয়, সেই সঙ্গে খানিকটা ঘাবড়েও যায়। নিজের কথা দিয়ে ও এমন কিছু মিন করেনি, তাই তৎক্ষণাৎই কারেকশন করে বলে, তুমি ভুল ভাবছো লিখন। আমি মোটেও এটা মিন করেই নি আপা। গোল্ডের ফিগার আমি জাস্ট কথা বললাম। দুনিয়াতে এমন কম মানুষই আছে যারা সামনে থেকে হেঁটে আসে টাকা রিফিউজ করে। আমার বোন সেই কয়জন মানুষেরই একজন রিপা। বরং বলতে পারো, এমন যদি পৃথিবীতে একজন থাকে তাহলে সেটা আমার বোন। তুমি তো এখনও আমার বোনকে দেখোনি, ওর সঙ্গে তোমার আলাপ পরিচয় হয়নি, তাই তুমি জানোও না কেমন। আমার বোনকে মাটি বললেও কম বলা হবে। মাটির চাইতেও নরম, সোনার চাইতেও খাঁটি যে মানুষটা, সেটা হচ্ছে চিত্রলেখা, আমার বোন। আমার কথায় ভুল মিনিং ধরছো তুমি লিখন। আমি জাস্ট তোমাকে হেল্প করতে চাইছি, আর কিছুই না। আমি চাই না বর্তমানে চিন্তা করতে গিয়ে তোমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক। সামনে তোমার অনেক সুন্দর একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। আপাতত আমার জীবন ডিকশনারিতে ভবিষ্যৎ বলতে কিছুই নেই। যার বর্তমানের গ্যারান্টি নেই, তার আবার কিসের ভবিষ্যৎ? সেজন্য তো আমি তোমার পাশে থাকতে চাই, তোমার জন্য কিছু করতে চাই, যাতে করে বর্তমানে যাতাকলে পিষতে গিয়ে তুমি ভবিষ্যতের খেই না হারিয়ে ফেলো। সেজন্য তোমার জীবনের নৌকার পাল হতে চাই আমি লিখন। আমি সবসময় মনে করি আমার ভাগ্য ভীষণ ভালো বলেই তোমার মতো একটা মেয়ে, আমার মতো পরিচয়হীন একটা ছেলের জীবন এসেছে। এতদিনের সম্পর্কে কখনো তোমাকে একটা ভালো রেস্টুরেন্টে পর্যন্ত খাওয়াতে পারেনি। ওই সর্বোচ্চ 200 টাকার পাস্তা, 400 টাকার পিৎজা, ওসবকে ভালো খাবার বলেও না আজকাল আর। কিন্তু আমার মতো ছেলের জন্য ওটাই অনেক। আমি নিজেও চাই আমাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হোক। সেই জন্য আগে আমাকে বর্তমানে যুদ্ধটা জিততে দাও। এখন যদি আমি তোমার সাহায্য নিয়ে ফেলি, তাহলে ভবিষ্যৎ নামক যুদ্ধ জিতব কি দিয়ে? আমাদের ভবিষ্যৎটা যেন সুন্দর হয়, সেই খেয়াল রাখা আমার দায়িত্ব। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি কেবল আমার পাশে থেকো, তাহলেই হবে। রিপা আর কিছু বলতে পারে না। লেখনের একটা হাত ধরে রাখে শক্ত করে, তাকে বোঝায় সে পাশে আছে সব সময়। রৌনকের কেবিনের দরজায় দুবার নক করে ভিতরে প্রবেশ করেই লাবিব জিজ্ঞেস করে, আমায় ডেকেছিলেন? চিত্রলেখার কোনো খোঁজ পেলে? কোথায় গেছে কিছু জানো? ওর ফোনটা বন্ধ। বাসায় কাউকে ফোন করে দেখেছিলে? ওর ছোট বোনকে ফোন করেছিলাম, সরাসরি জিজ্ঞেস করিনি। তবে কথা বলে বুঝলাম চিত্রলেখা বাসায় যায়নি। রৌনকের কপালে চিন্তার রেখা গাঢ় হয়, তা দেখে লাবিব বলে, চিন্তা করবেন না, চিত্রলেখা বুদ্ধিমতী মেয়ে, নিশ্চয় ঠিক আছে। হোপসো। বেরিয়ে যাবার আগে লাবিব আবার জিজ্ঞেস করে, চিত্রলেখাকে কি খুব বেশি প্রয়োজন? কোনো জরুরি কাজ থাকলে আমায় বলতে পারেন। না, ইটস ওকে, কিছু লাগলে তোমায় বলবো। লাবিব আর অপেক্ষা করে না, বেরিয়ে যায়। চিত্রলেখা আসার পর থেকে আফিফাকে জড়িয়ে ধরে রেখেছে, এর মধ্যে কান্নাকাটিও করেছে কয়েক দফা। চিত্রলেখাকে ওরকম হাউমাউ করে কাঁদতে দেখে একদমই বাধা দেয়নি আফিফা, কিন্তু এতক্ষণ ধরে জড়িয়ে বসে থাকলে তো সমস্যা। অনেকক্ষণ হয়েছে বাবলুকে কিছু খাওয়ানো হয়নি, দুধের বাচ্চা বেশিক্ষণ না খেয়েও থাকতে পারে না। অবশ্য এখন সে ঘুমাচ্ছে, তবে আফিফা জানে আর কিছুক্ষণ পরেই বাবলুর ঘুম ভাঙবে, আর ঘুম থেকে উঠেই খাওয়ার জন্য চিৎকার শুরু করবে। তাই বাবলুর ঘুম ভাঙার আগেই চিত্রলেখাকে স্বাভাবিক করতে হবে। সেই চেষ্টাই বান্ধবীর মাথায় হাত বুলিয়ে দিয়ে আফিফা বলে, বাকি কান্নাটা না হয় বিকেলে কাঁদিস। এখন বাবুল উঠে যদি দেখে তুই ওর মতো করে কাঁদছিস, তাহলে তো আরেক কেলেঙ্কারি হয়ে যাবে। এর চাইতে না হয় তুই আপাতত কান্নাকাটি পজ রাখ, বাকিটা বিকেলে কাঁদিস বাবুল ঘুমিয়ে যাওয়ার পর। আফিফাকে ছেড়ে দিয়ে চিত্রলেখা বলে, তুই আমার সাথে মশকরা করছিস আফি? চিত্রলেখার গালে সয়লাভ হয়ে থাকা চোখের পানি পরম মমতায় দুহাতে মুছে দিয়ে আফিফা বলে, একদম
করছি, তোর সঙ্গে আমি মস্করা করব না তো কে করবে শুনি। এখন আমরা সবাই কয়েকদিন পর তোর বিয়ে হবে, একটা ফুটফুটে সুন্দর মেয়ে হবে, সেই মেয়েকে আমি বাবলুর বউ করে আনবো, তারপর আমরা বেআইন হব। হলো না আমাদের মস্করার সম্পর্ক? তুই আবার এসব শুরু করলি? কোনো বাবলু টাবলুর কাছে আমি মেয়ে বিয়ে দিব না। আফিফা দুষ্টুমি করে চিত্রলেখার চিবুকে টিপ দিয়ে বলে, ভুলে যাস না তুই নিজের নামটা দিয়েছিস। তোর এই নাম আমি একটা শর্তেই রাখছি, বাবলু তোর মেয়ের জামাই হবে। এসব কথোপকথন চলতে থাকে। চিত্রলেখা কান্নাকাটি ভুলে গিয়ে দুই বান্ধবী জোরালো হাসিতে মেতে ওঠে। ওদের হাসির শব্দে বাবলুর ঘুম ভেঙে যায়। বেচারার আরামের ঘুমে ব্যাঘাত ঘটায় দুনিয়া ফাটিয়ে চিৎকার শুরু করে দেয়। বাবলুকে বিছানা থেকে তুলে চিত্রলেখার কোলে দিয়ে আফিফা বলে, তুই তোর মেয়ের জামাই সালমা, আমি ওর ফিডারটা বানিয়ে নিয়ে আসছি এক্ষুনি। বাবলুকে চিত্রলেখার কোলে দিয়েই ভোর দৌড় লাগায় আফিফা। এদিকে চিত্রলেখা ব্যস্ত হয়ে পড়ে বাবলুর কান্না থামাতে। অবশ্য তাকে বেশি কসরত করতে হয় না। বাবলু কান্নার ফাঁকে একবার চিত্রলেখাকে দেখেই থেমে যায়। মনে হয় যেন কান্না করার কথা ভুলে গেছে বেচারা। চিত্রলেখাও নিজের মন কেমন ভুলে গিয়ে বাবলুকে নিয়ে মেতে ওঠে। লিখন বাড়ি ফিরতেই তার দেখা হলো বৃষ্টির সঙ্গে। তার ঘরেই বসে আছে। এক মুহূর্ত দাঁড়িয়ে এগিয়ে গিয়ে টেবিলের উপর কাঁধের ব্যাগটা নামিয়ে রাখতে রাখতে জিজ্ঞেস করে, কেমন আছো বৃষ্টি? বৃষ্টি লিখনের কথার জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে, আপনি চাকরি করছেন? লিখন মুখ তুলে একবার বৃষ্টির মুখের দিকে তাকায়, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। দৃষ্টি সরিয়ে নেয়। চেয়ার টেনে বসে পড়ে বৃষ্টির মুখোমুখি। লিখনের থেকে কোনো জবাব না পেয়ে বৃষ্টি আরও জিজ্ঞেস করে, চাকরিটা কি খুব বেশি প্রয়োজন? আমার হয়ে তুমি কি আঙ্কেলকে একটু বলবে? উনি তো তোমার কথা ফেলেন না কখনো। সময় চাকরি করলে যে আপনার লেখাপড়া গলে যাবে সে খবর জানেন তো? রেজাল্ট হয়তো আশানুরূপ হবে না, তবে ফেল করব না। তুমি তো জানোই আমি ফেলটুস ছাত্র না। সে খবর কি আমার থেকে ভালো আর কেউ জানে? একটা কথা বলি, অন্তত চাকরি করতে নিষেধ করো না। অন্য সবার মতো চাকরিটা আমার ভীষণ প্রয়োজন। বৃষ্টি মুখ তুলে লিখনের মুখের দিকে তাকায়। এত মায়া মায়া লাগলো ওর কাছে। তার মন চাইছে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলুক, আপনি একদম ভাববেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে, আপনার সব স্বপ্ন পূরণ হবে, আর এই কঠিন সময়ে আমি সর্বদা আপনার পাশে আছি। কিন্তু এসব কথা বৃষ্টির মনের ভিতরেই রয়ে যায়। সে জানে লিখন কোনো দিন তার দিকে অন্য দৃষ্টিতে তাকায়নি, হয়তো কোনো দিন তাকাবেও না। বৃষ্টির নিজের মনের ভিতর অনুভূতি ছাড়া জন্ম নেওয়া এসব অনুভূতির দায় ভার তো লিখনের উপর বর্তায় না। দুম করে চলে গিয়ে লেখনকে সে বিব্রতও করতে চায় না, করবেও না, কিন্তু এই মায়াও সে ছাড়তে পারবে না। কয়েক মুহূর্ত তাকিয়ে থাকার পর বৃষ্টি নিজেকে সামলে নিয়ে বলল, আমি বলছিলাম কি, চাকরির খোঁজ না করে আপনি বরং কোচিং সেন্টার খুলে ফেলুন। কোচিং সেন্টার? হ্যাঁ, বাড়িতে না হয় পড়াবেন, ব্যাচ করে। দেখবেন চাকরি করলে মাস শেষে যা বেতন আসবে, ছাত্র পড়ে আপনি আরও বেশ ভালো করেছেন। কিন্তু আমার কাছে পড়বে কে? পড়বে না সেটা বলুন। এতদিন বাড়ি গিয়ে পড়িয়েছেন, এখন আপনার বাড়ি এসে পড়বে। গিয়ে পড়ালে তো একই সময় 2-1 জনে বেশি পড়াতে পারবেন না, কিন্তু এসে পড়লে একই সময় 5-7 জন করেও পড়াতে পারবেন। আমি তো মনে মনেও ভেবেও ফেলেছি, আপনি যদি শুধু ইংরাজিটাও পড়ান, এক বাচ্চা 10 জন করে পড়ালে 1 ঘন্টা করে সময় দিলেও মাস শেষে 10,000 টাকা। দিনে 2-3টা ব্যাচ যদি 20 থেকে 25 জনও পড়ান, তাহলে আপনারা চাকরি করতে হবে না, আপনি নিজেও পড়ার সময় পাবেন। IELTS বাদ দেওয়া লাগবে না, আপনার স্বপ্ন বিসর্জন দিতে হবে না। বৃষ্টির কথা শুনে লিখন ভারী অবাক হয়। অবাক হওয়ারই কথা। মেয়েটা আজ সকালেও তার সঙ্গে কথা বলেনি, মুখ ফিরিয়ে রেখেছে অভিমানে। অথচ তার বিপদের কথা শুনে দৌড়ে এসেছে, তাও খালি হাতে নয়, একটা চমৎকার বুদ্ধি দিয়ে এসেছে। এই মেয়েটা যার জীবনে যাবে, তার জীবনে বিপদ হবে সবচাইতে তুচ্ছ বিষয়, কারণ বৃষ্টি নামক চমৎকার মেয়েটা সব সহজ করে দিবে নিজের বুদ্ধি দিয়ে। মনে মনে এসব আবোল তাবোল ভাবতে ভাবতেই লিখনের মুখে হাসি ফুটে ওঠে। তা দেখে বৃষ্টি অবাক হওয়ার সুরে জিজ্ঞেস করে, হাসছেন কেন? আমি কি হাসির কথা বললাম? না না, হাসছি অন্য কারণে। আমি কি বললাম বুঝেছেন তো? সবই বুঝলাম, কিন্তু এ তো ছাত্র আমি কোথায় পাবো? আপনি পড়ানো তো শুরু করুন। বাগানে ফুল থাকলে যেমন মৌমাছি আসবে, তেমন আপনি পড়াতে থাকলে ছাত্র আপনার কাছে আসবে।
আমার ক্লাসের কয়েকটা বান্ধবী আপনার কাছে পড়ার আগ্রহ জানিয়েছিল। আপনাকে তো আমি বলে উঠছিলাম, আপনি না করে দিয়েছিলেন। হাতের সময় নেই বলে আমি ওদের সবাইকে জানাবো। হলে হয়, না হলে ওদের দিয়েই শুরু করব। আর তুমি তুমি পড়বে না আমার কাছে? আমি তো কোচিং করছি আমার কলেজের মাসুম স্যারের কাছে। তুমি না বলেছিলে মাসুদ স্যারের পড়া তুমি বুঝো না? যার পড়া বুঝি সেই তো মাঝপথে ছেড়ে দিল, তাই আপাতত মাসুদ স্যারই ভরসা। আই এম সরি বৃষ্টি, ওই সময়। এই প্রসঙ্গটা আপাতত থাক, আমি আজ বাড়ি যাই। ওদের সঙ্গে আলাপ করে আপনাকে জানাবো, নাইমকে দিয়ে খবর পাঠাবো। তুমি আসবে না? না। আমার কোচিং সেন্টারের প্রথম ছাত্র তুমি হলে কোচিং সেন্টার খুলবো, আর নয়তো এসব পড়াশোনা টরানো বাদ। আমি চাকরি খুঁজে নেব। বৃষ্টি উঠে দাঁড়ায়, মুখটা কঠিন করে বলে, আমি মাঝপথে মাসুদ স্যারকে ছাড়তে পারবো না। মাঝপথে ছেড়ে দেওয়ার অভ্যেস আমার নেই। তবুও আমি অপেক্ষায় থাকবো। তুমি না এলে কাউকে পড়াবো না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। বৃষ্টি বেরিয়ে যাওয়ার আগে আরও বলল, সকালবেলা আপনি আমাদের বাড়িতে কিছু খাননি। গতকাল বিরিয়ানি হয়েছিল, খালার কাছে দিয়েছি, বেশি করে আলু দিয়েছি, খেয়ে নেবেন। আসছি। আর অপেক্ষা না করে বেরিয়ে যায় বৃষ্টি। পেছনে লিখন বসে থাকে চেয়ারটায়, অদ্ভুত সব চিন্তা ভাবনার দোটানায় অস্থির সে। বৃষ্টি ঘর থেকে বের হতেই তার দেখা হয় চয়নের সঙ্গে। মিষ্টি করে হাসি দিয়ে চয়ন জিজ্ঞেস করে, অনেকদিন বাদে এলে, কেমন আছো? ভালো, তোমার কি খবর? লেখাপড়া কেমন হচ্ছে? ওই যাচ্ছে ভালোই। তুমি কি বসবে না? বসলাম অনেকক্ষণ, আজ বাড়ি ফিরবো, দেরি হয়ে যাচ্ছে। তাহলে তো গল্প করার সুযোগ পেলাম না, আরেকদিন এসো কেমন? আচ্ছা, আসবো। বৃষ্টি চয়নকে অতিক্রম করে এগিয়ে গেলে চয়ন পেছন ফিরে বলে, বৃষ্টি আপু, তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে। এই কথাটা কি কেউ কোনোদিন তুমি বলেছে? চিত্রা আপা বলেন সবসময়, যখনই আমাদের দেখা হয় তখনই বলেন। আর আজ তুমি বললে। আবার কিন্তু সত্যি বলে, তুমি আসলে লক্ষ্মী। আমার ভাইয়ের কপাল ভালো। মানে? ওসব মানে আজ থাক, আরেকদিন বলবো। আমার একটু তাড়া আসে। চয়নের বলা রহস্য নিয়েই বাড়ি চলে যায় বৃষ্টি। মাথার ভিতর কথাটা রয়ে যায়, চিন্তা ভাবনার বিস্ফোরণ ঘটে মস্তিষ্কে। কথাটা দিয়ে চয়ন কি বোঝাতে চাইল? লিখন এখনো চেয়ারটাতেই বসে আছে। বৃষ্টি বেরিয়ে যাবার মিনিট খানেকের মাথায় চয়ন প্রবেশ করে। সে এখন কোচিং করতে যাবে। ব্যাগ গোছাতে গোছাতে বড় ভাইকে জিজ্ঞেস করে, সরি, বৃষ্টি আপুকে নিয়ে তোমার ওপিনিয়ন কি? কিসের ওপিনিয়ন? সে তোমাকে পছন্দ করে, তুমি জানো না? চয়নের কথা শুনে থমথমে মুখ করে ভাইয়ের দিকে তাকায় লিখন। তা দেখে চয়ন আরো বলে, অবাক হচ্ছে কেন? এতদিন ধরে পড়াও ধরতে পারো নে? তোমার প্রতি তার ভালো লাগা তো চোখ মুখে ভেসে আসে। যে কেউ বলে দিতে পারবে তুমি সত্যি সত্যি ধরতে পারোনি, নাকি ইচ্ছা করে বুঝেও না বোঝার ভান করছো? লিখন কোনো জবাব করে না। ভাইকে থম ধরে বসে থাকতে দেখে চয়ন কাঁধে ব্যাগ ঝুলাতে ঝুলাতে বলে, যাকগে, আমার মনে হলো বলি তাই বললাম। বেরিয়ে যাওয়ার আগে চয়ন আরো বলে, তবে যাই বলো, জীবনসঙ্গী হিসেবে বৃষ্টি আপু কিন্তু চমৎকার একজন মানুষ। তোমার জীবনে না এলে আমরা সবাই মন্দ থাকবো না। তুমি চাইলে ভেবে দেখতে পারো। চয়ন আর অপেক্ষা করে না, বেরিয়ে পড়ে কোচিং করতে যাবে। সামনে ওর পরীক্ষা ঘনিয়ে আসছে। আফিফার ছেলে বাবলুটা ভারী লক্ষ্মী। এই বয়সের বাচ্চা সারাদিন পেপু করে কান্নাকাটি করে, কিন্তু বাবলু কেবল ক্ষুধা লাগলেই কাঁদে, এছাড়া তার কান্নাকাটি নেই। আফিফার রুমের সাথে লাগোয়া বারান্দাটা বেশ সুন্দর, বেশি সুন্দর লাগে ফুলের টবগুলোর জন্য। একটা পাশ শখ করে ছোট্টখাট্ট বাগানের মতো করে ফেলেছে সে। ভালো ঠান্ডা পড়ে গেছে আজকাল। একটা ঠান্ডা বাতাস চিত্রলেখাকে স্পর্শ করে যাচ্ছে। আপাতত সঙ্গে কোনো গরম কাপড় না থাকায় ঠান্ডা তাকে নাড়া দিয়ে যাচ্ছে। যদিও সঙ্গে একটা পাতলা মতন শাল ধরনের ছোট চাদর ছিল, তবে এই মুহূর্তে সেটা বিছানায় রাখা। চিত্রলেখার একদম ইচ্ছে হচ্ছে না গিয়ে নিয়ে আসতে। ঠান্ডা বাতাসে খোলা বারান্দায় দাঁড়িয়ে থাকতেই আরাম লাগছে। সেই সঙ্গে চিত্রলেখার কোমর সমান চুলগুলোও দোলাচ্ছে। পেছন থেকে এগিয়ে এসে আফিফা বলে, তোর চুল তো দেখছি আগের চাইতে আরো বড় হয়েছে। কথার ফাঁকেই চায়ের মগ বাড়িয়ে দেয় আফিফা। প্রিয় বান্ধবীর হাত থেকে চায়ের মগটা নিয়ে ঘ্রাণ শুকেই চিত্রলেখা বলে, কতদিন ছিলি না বলতো? এই তো 3 মাস হবে। চায়ের মগে একটা লম্বা টান দিয়ে তৃপ্তির সমেত চিত্রলেখা বলে, তুই পাষাণের মতো 3 মাস দূরে থাকলি কি করে বলতো? আমার যে তোকে ছাড়া চলে না জেনেও এতগুলো দিন। চিত্রলেখাকে কথা শেষ করতে না দিয়ে আফিফা বলে, তোর আমাকে দরকার জানি বলেই তো ছুটে এলাম আমার প্রাণ ভুমরাকে রেখে। নইলে কি আর আমি এই কনসিটের শহরে ফিরি, যেথায় আমার মন সখা সেই
হেতায় আমার কি কাজ বলো সখী? হয়েছে, আর কবিতা বলতে হবে না। চিত্রলেখার অভিমান টের পেয়ে আফিফা তার চিবুকে হাত ছুঁয়ে চুমু খেয়ে বলে, আচ্ছা বাবা, আর রাগ অভিমান নয়। তোর বিয়ে না হওয়া পর্যন্ত আর কোথাও যাচ্ছি না আমি। বাবলুর বাবাকেও বলে দিয়েছি। এই কথা শুনে বাবলুর বাবা বলেছে জলদি যেন তার বিয়েটা দিয়ে দেই এবারে। তুইও সবার মতো বিয়ে নিয়ে শুরু করলি। তুই তো অন্তত সবার মতো কথা বলিস না। কেন বলবো না বলতো? তুই কি আজীবন একা থাকবি? থাকতে হলে থাকবো, আমি ছাড়া ওদের কে আছে তুই বল। জানি কেউ নেই, কিন্তু এভাবে তো সারা জীবন যাবে না। একদিন ওরাও নিজ নিজ জীবনে ব্যস্ত হয়ে পড়বে। ওদের জীবনেও কেউ না কেউ আসবে। চারুকে নিশ্চয় তুই সারা জীবন ঘরে বসিয়ে রাখবি না। তারপর ওরা যখন নিজ নিজ ব্যক্তিগত জীবনে ব্যস্ত হয়ে পড়বে তখন তোর পাশে কে থাকবে? এক মুহূর্তের জন্য চুপ করে চিত্রলেখা বলে, খালা আছে, তুই আছিস, আমার বাবলু সোনা আছে, আমার আর কি চাই বল। এখন গায়ে জোর আছে তো সেজন্য বলতে পারছিস, আর কাউকে লাগবে না। বছর 5 গেলেই বুঝবি জীবনের একান্তই নিজের ব্যক্তিগত একজন থাকাটা কতখানি জরুরি। অবশ্য আমি তোকে এই বোকামি করতেই দিব না। বিয়ে তো তোকে করতেই হবে, আর আমি করিয়েই ছাড়বো। তুই তো আমায় চিনিস। কিরে, চিনিস না? চিত্রলেখা ভালো করেই জানে সে প্রসঙ্গ পরিবর্তন না করলে আফিফা আজ তার মাথাটাই খেয়ে ফেলবে। 3 মাস পর তাদের দেখা হয়েছে। 3 মাসের যত কথা জমেছে আফিফা আজ একদিনেই সব শেষ করে ফেলতে চাইবে। আর সেসব কথার 90% হবে বিয়ে নামক ঘ্যানঘ্যানানি। তাই আপাতত এসব কথার হাত থেকে বাঁচতে চিত্রলেখা বলে, আপাতত বিয়েটা থাক, তুই আবার কথা শোন, একটা ভীষণ জরুরি কথা আছে। চিত্রলেখার চোখ মুখে সিরিয়াস ভাব দেখতে পেয়ে আগ্রহ ভরে আফিফা জানতে চায়, ঘটনা কি বলতো? চায়ের মগটা বাম হাতে নিয়ে ডান হাত বাড়িয়ে চিত্রলেখা বান্ধবীর একটা হাত ধরে। তা দেখে তাকে তাড়া দিয়ে আফিফা বলে, ওরে জলদি বল না, কি কথা? তুই কি শান্ত ভাইয়াকে বলবি আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করতে? কেন, আগে চাকরিটা কি হয়েছে? ছেড়ে দিয়েছিস? কিন্তু তুই তো চাকরি ছাড়া মানুষ না। তাহলে কি ওরা তোকে বের করে দিয়েছে? বের করে দিল কেন? কেন ঝামেলা হয়েছে? আফিফার প্রশ্ন বান বন্ধ হওয়ার নামই নেয় না। তাই তার হাত ছেড়ে মুখ চেপে ধরে চিত্রলেখা বলে, ওরে থাম তুই, আমাকে বলতে দিলে তো বলবো। ওরা আমাকে বের করে দেয়নি, আর আমি নিজেও এখনো চাকরিটা ছাড়িনি, তবে ছেড়ে দিব। কিন্তু কেন? খানিকক্ষণ ইতস্তত করে চিত্রলেখা। তাকে চুপ করে থাকতে দেখে তাগাদা দিয়ে আফিফা বলে, কিরে বল, চাকরি ছাড়বি কেন? আমতা আমতা করে চিত্রলেখা বলে, তুই তো ছিলি না, তোর পেছনে অনেক কিছু ঘটে গেছে। কি হয়েছে চিত্র? আমার সাথে হেয়ালি না করে খুলে বল তো, ঘটনা কি? কি হয়েছে? ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চিত্রলেখা বলে, আমার বস আমার বিয়ের প্রস্তাব দিয়েছে। আচমকা এমন কথা শুনে একটুর জন্য হাত থেকে চায়ের মগটা পড়ে যায়নি। বিস্ময়ে চোখ বড় ও মুখ হয়ে যায় আফিফার। হাত বাড়িয়ে বান্ধবীর হা হওয়া মুখ বন্ধ করে দিয়ে চিত্রলেখা বলে, এমন হা করে থাকিস না প্লিজ, আমার ভীষণ লজ্জা করছে। হ্যাঁ, করবো না। এ তো বড় একটা ঘটনা, আর তুই বলছিস আমি হা করব না? এসব কখন হলো? কিভাবে হলো? তোরা দুইজন? 1 মিনিট, আমরা দুজন বলতে কিছু নেই, আমার পক্ষ থেকে কিছু নেই, আর হবার সম্ভাবনাও নেই। তা তুই ভালো করেই জানিস। যদি সম্ভবই হতো তাহলে কি মামুন ভাইয়ের কথা একবারও ভেবে দেখতাম না আমি? আফিফা মাথায় হাত দিয়ে বলে, এই যা, এত কথার মধ্যে তোর মজনুটার কথা তো জিজ্ঞেস করতেই ভুলে গিয়েছিলাম। আছে কেমন লোকটা? আজকাল কি করছে? আর কি করবে, তার তো একটাই কাজ, মায়ার পথ চেয়ে বসে থাকা। তবে আজকাল বিয়ের জন্য ভীষণ বিরক্ত করছে। পারলে প্রতি শুক্রবারই তার বাবা মাকে পাঠায় বিয়ের প্রস্তাব দিয়ে। আমি রাজি হচ্ছি না বলে কিছু করতে পারছেন না। মামুন ভাই তো আছেনই, আজকাল বাসার সবাইও ওনার সঙ্গে যুক্ত হয়েছে। জানি না আমার পেছনে সবাই মিলে কোন বুদ্ধি এঁটেছে কিনা, না হলে দল বেঁধে কেন বিয়ে করছে আল্লাহ জানেন। বিয়ে করছে কারণ তোর বিয়ের বয়স হয়েছে। এই সময় তোর বিয়েটা হয়ে যাওয়ার দরকার। চাচা চাচি বেঁচে থাকলে এতদিনে নিশ্চয়ই তুই ঘরে বসে থাকতি না। সেসব বলে কি কোনো লাভ আছে? আমি নিজের কথা ভাবলে ওদের কথা কে ভাববে? আমি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে ওরা তো অথই সাগরে ভেসে যাবে। ওদের পায়ের তলার মাটি শক্ত না করে আমি নিজের কথা ভাবি কিভাবে তুই বল? কিন্তু তোর কি মনে হয় না এসব করতে করতে ওদের পায়ের তলা মাটি শক্ত করতে করতে অনেক দেরি হয়ে যাবে? পরে আর তুই নিজের জন্য কিছু করতে পারবি না, সেই সুযোগটা আর তোর হাতে থাকবে না।
সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। ওদের জীবন গুছাতে গুছাতে তোর জীবন গুছানোর সুযোগটাই যে হাতছাড়া হয়ে যাবে সেই খবর আছে। আমি সবই জানি আফি, সবই বুঝি, কিন্তু এই মুহূর্তে আমি নিজের কথা ভাবলে পরবর্তীতে বাবা মাকে মুখ দেখাবো কিভাবে বলতো? আমি ছাড়া তো ওদের আগে পরে কেউ নেই মাথায় হাত রাখার মতো। এ তো যুক্তি দিয়ে জীবন চলে না চিত্র। তোদের মতো শুধু আবেগ দিয়ে ভাবলেও জীবন চলে না, চলবে না। বাস্তবতাকে আমরা চাইলেও উপেক্ষা করতে পারি না, সে ক্ষমতা আমাদের মতো তুচ্ছ মানুষের নেই। ঠিক আছে, আপাতত এ তো কথা থাক। তোর বস হঠাৎ তোকে বিয়ের প্রস্তাব দিল কেন সেটা বল। জানি না। জানি না মানে? আমি আসলেই কিছু জানি না। আচমকা সেদিন আমায় জিজ্ঞেস করলেন আমি ওনাকে বিয়ে করব কিনা। আমি ধরেই নিয়েছিলাম কথাটা উনি মজার ছলে বলেছেন, কিন্তু না, আজ আবার বললেন উনি আমায় বিয়ে করতে চায়। আমাকে চিন্তা ভাবনা করতে সময়ও দিলেন, কিন্তু জবাবটা হ্যাঁতেই চাই ওনার। মানে আমার না বলার কোনো সুযোগই নেই। উনি কি তোকে ভালো টালোবাসেন নাকি? তোর কি মাথা খারাপ হয়ে গেল? এতদিন ধরে এই কোম্পানিতে আছি, কোনোদিন উনি আমাকে দেখেননি। আজ কয়েক মাস ধরে ওনার অফিসে ওনার আন্ডারে আছি, এতটুকু সময়ে ভালোবাসা হয়ে যাবে? তাও আবার আমার মতো এমপ্লয়ির সাথে, যার না আছে রূপ, না আছে অর্থবিত্ত, না বিশেষ কোনো বংশ পরিচয়। আমার মতো জুতার তলা ছিঁড়ে যাওয়া একটা মেয়েকে ভালোবাসেন উনি। এসব হয় গল্প উপন্যাসে আর রূপকথা, অবশ্য সিনেমাতেও হয়, কিন্তু বাস্তব জীবনে হয় না। বাস্তব জীবনে আমার সীমাবদ্ধ এতটুকুই, আমি ওনার একজন এমপ্লয়ি, এর বেশি কেউ না, বিশেষ কিচ্ছু না। তুই যদি বিশেষ না হয়ে থাকিস তাহলে কেন উনি তোকে বিয়ে করতে চাইবেন? তাও এত ডেসপারেটলি জানার চেষ্টা করেছিস? যেটা কোনোভাবেই সম্ভব না সেসব জেনে লাভ কি বলতো? শুন চিত্র, ভালোবাসা মানুষের জীবনে বলে কয়ে আসে না, জাস্ট হয়ে যায়। দাওয়াত করে ভালোবাসাকে নিমন্ত্রণ দিতে আনতে হয় না। কখন আমরা কাকে ভালোবেসে ফেলবো তা আমরা নিজেও বলতে পারি না। হঠাৎ করে ভালোবাসা আমাদের জীবনে চলে আসে। হতেই পারে ওনার তোকে পছন্দ হয়েছে, ভালোবেসে ফেলেছেন, তাই বিয়ে করতে চান। এসব মানুষ শুনলে ভাববে আমি মিলে কোনো বাংলা সিনেমার স্ক্রিপ্ট লিখছি। তুই একটু সহজ করে ভেবে দেখছিস না কেন বলতো? যার জীবনটা কোনো দিক দিয়ে সামান্য সহজ নয়, সে কিভাবে সহজ করে ভাববে বলতো? আমার কি সহজ করে ভাবার উপায় আছে? নেই বলছিস? না, নেই। এসব আমি ভাবতেও চাই না, সব বাদ দিলাম। আমাদের সামাজিক অবস্থার দিকে তাকা তুই একবার। আদৌ কি এটা সম্ভব? উনি জামান গ্রুপ অফ কোম্পানির মালিক, শত শত কোটি টাকার কারবার। ওনার পাশে কি নাম পরিচয়হীন পথের ভিখারি ধরনের আমাকে মানায়? সহজ এক কথায় উত্তর মানায় না, কোনোভাবেই মানায় না। যার জীবনটা আপাদমস্তক টাকা পয়সা, অর্থবিত্ত আর ঐশ্বর্যে মোড়ানো, তার সাথে কখনোই আমার মতো চালাচুলাহীন একটা মেয়ে সংসার বাঁধার, জীবন বাঁধার, ভালোবাসার কথা স্বপ্নেও ভাবতে পারে না। চিত্রলেখা থামার সঙ্গে সঙ্গেই আফিফা কিছু বলে না। এক মুহূর্ত তার মুখের দিকে তাকিয়ে থাকার পর বলে, আচ্ছা, তোর বসকে না হয় বাদ দিলাম, মামুন ভাই, ওনার কথাও কি ভেবে দেখা যায় না? মামুন ভাই তো তোর বসের মতো অর্থ সম্পদে মোড়ানো না। তোরা তো একই সমাজের অংশ, এদিক থেকে তোদের সামাজিক দিকটাও ভিন্ন নয়? তাচ্ছিল্যের হাসি হাসে চিত্রলেখা, হেসে নিয়ে বলে, আমি জানি মামুন ভাই আমাকে ভীষণ রকম ভালোবাসে, কিন্তু কি জানিস, ভালোবাসা জিনিসটাই হয়তো আমার জন্য না। মামুনের কি সমস্যা? মামুন ভাইয়ের মধ্যে কোনো সমস্যা নেই, তার ভালোবাসায়ও কোনো দোষ নেই। দোষ সব আমার কপালের। এমন কপাল নিয়ে এসেছি যে কপালে ভালোবাসা নামক কিছুই নেই। এতে অবশ্য আমার আফসোস নেই। খেয়ালই করিস না চিত্র, তুই একটু মামুনের কথা ভেবে দেখ। আমার মনে হয় না তুই মন্দ থাকবি। আমিও জানি মামুন ভাইকে বিয়ে করলে মন্দ থাকবো না, কিন্তু আমার ভালো মন্দ নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নেই। আমার ভাই বোনগুলোর ভালো থাকাটাই সবচাইতে জরুরি। সেটা তো বিয়ের পরেই করতে পারবি। কিভাবে? মামুন ভাই তো নিজের জন্যই কিছু করেন না। তোর কি ধারণা আমাকে বিয়ে করে উনি পরিবর্তন হয়ে যাবেন? চাকরি বাকরি বা ব্যবসায় মন দেবেন? যা আমাকে পাবার আশায় নিজের মধ্যে পরিবর্তন আনে না, সে বিয়ের পর পরিবর্তন হবে তার গ্যারান্টি কোথায়? মামুন ভাইকে বিয়ে করে আমাকে ওনার বাবার সংসারে থাকতে হবে, সেখানে কি আমার ভাই বোনেরা জায়গা পাবে? তাছাড়া আরও বড় একটা সমস্যা হচ্ছে, মামুন ভাইয়ের বাবা মা ছেলের বউদের ঘরের বাইরে গিয়ে কাজ করাটা সুন্দর দৃষ্টিতে দেখে না। এত বাধা যেখানে, সেখানে আমি নিজের কথা কিভাবে ভাবি তুই বল? তুই এত নেগেটিভ কেন ভাবছিস? দুনিয়াটা নেগেটিভিটি দিয়ে ভরা আফি, তাই ভাবছি। তবুও তুই অন্তত একবার। আফিফাকে থামিয়ে দিয়ে চিত্রলেখা বলে, আর না আফি, প্লিজ, এই সব বিয়ে নামক যন্ত্রণার
হাত থেকে রেহাই পেতেই তোর কাছে ছুটে এসেছি। এখানেও যদি আমি শান্তি না পাই তাহলে কোথায় যাব বল? আর কি কোনো জায়গা আছে আমার? আফিফা আর কিছু বলতে পারে না, থেমে যায়। চিত্রলেখার এসব মায়া ভরা কথা তাকে সবসময় আটকে যায়। চিত্রলেখা নিজেই আরো বলে, এসব বাদ দিয়ে আমি যা বললাম তা কর প্লিজ। তুই আজই শান্ত ভাইকে বলবি উনি যেন আমার জন্য একটা মোটামুটি ভালো চাকরির ব্যবস্থা করে দেন। যদি শহর বদল করতে হয় তাহলে চলবে আমার। কেন পালাতে চাইছিস? কার থেকে? তোর বসের হাত থেকে? চুপ করে তাকিয়ে থাকে চিত্রলেখা, তৎক্ষণাৎ জবাব দিতে পারে না। এক মুহূর্ত ভেবে নিয়ে বলে, যদি পালাতে হয় তাহলে তাই সই, আমি পালিয়ে যাব, তবু এইসব ঝামেলা আমার চাই না। আফিফা আর এই প্রসঙ্গে কথা বাড়ায় না। জোড়াজুড়িতে কাজ হবে না তা সে ভালো করেই জানে। চিত্রলেখা আফিফের বাসা থেকে বের হয় ঠিক 1টার সময়। যদিও আফিফা ভীষণ করে বলেছিল যেন অন্তত আজকের রাতটা থেকে যায়, কিন্তু চিত্রলেখা থাকেনি। পরের দিন অফিস আছে তার। অন্য একটা চাকরির জোগাড় না হওয়া পর্যন্ত এই চাকরিটা সে ছাড়তে পারবে না। বেরিয়ে আসার সময় চিত্রলেখার হাত ধরে আফিফা বলেছিল, অত চিন্তা করিস না, আমি এখনো আছি। তোরা না হয় আমার বাসায় উঠলি, পরে আস্তে ধীরে কোনো একটা ব্যবস্থা করা যাবে। বান্ধবীর থেকে এতটুকু ভরসা পেয়ে খুশি হলেও চিত্রলেখা কখনোই এমনটা করবে না। অন্যের উপর বোঝা হতে চায় না সে। এমনিতেও আফিফা আর খুব বেশি দিন ঢাকায় থাকবে না। আফিফার হাজবেন্ড শান্ত চাকরির সুবাদে চট্টগ্রাম থাকে। এতদিন কোয়ার্টার পায়নি বলে মা, স্ত্রী ও সন্তানকে ঢাকাতেই রেখেছে। কিন্তু এই মাসেই খবর পেয়েছে আগামী মাসেই কোয়ার্টার পেয়ে যাবে। খুব খুশি হলে আর মাস 2-3 কি ঢাকায় থাকবে। আফিফা তারপর চলে যাবে চট্টগ্রাম শান্তর কাছে। এমন একটা সময়ে বান্ধবীকে কোনো ধরনের চিন্তায় ফেলতে চায় না চিত্রলেখা। কিভাবে কি করবে আকাশ কুসুম ভাবতে ভাবতেই 3 তলার সিঁড়ি বেয়ে নিচে নামে চিত্রলেখা। বিল্ডিংয়ের কেচি গেট দিয়ে বেরিয়েই থম ধরে দাঁড়ায় সে। তাকে বের হতে দেখে গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা রৌনক সোজা হয়ে দাঁড়ায়। সময় বিলম্ব না করে এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ায় সে চিত্রলেখার। শান্ত দৃষ্টি নিয়ে চোখ ভরে দেখে রৌনক চিত্রলেখাকে। চোখ মুখ জুড়ে তার ব্যাকুলতার ছাপ। টাইটা নিচের দিকে টেনে রেখেছে, কোটটা হয়তো খুলে রেখেছে। শার্টের হাতা কোনোই পর্যন্ত ভাঁজ করে তুলে রাখা। আজ পর্যন্ত এভাবে কখনো দেখা হয়নি রৌনককে। কোথায় গিয়ে যেন এই দর্শনটা বিঁধল, একটা ধাক্কার মতো লাগলো। চিত্রলেখার ইচ্ছে করছে শরীরটা ছেড়ে দিতে। হঠাৎই যেন শরীরে ক্লান্তি ভর করছে, কিন্তু পারল না। শক্ত হয়েই দাঁড়িয়ে রইল পাথরের মতো। বেচারি এতটাই অবাক হয়েছে যে কি বলবে বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করেন, আপনি কিভাবে জানলেন আমি এখানে আছি? ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রৌনক বলে, তুমি চাইলেও আমার কাছ থেকে পালাতে পারবে না, যদি না আমি তোমাকে পালাতে দিই। ইউ হ্যাভ টু ফেস মি। চিত্রলেখা চুপ করে থাকে। রৌনক আবারও বলে, বিয়ের প্রপোজাল দেওয়াটা কি খুব বেশি অনৈতিক কাজ হয়ে গেছে? আমি কি কোনো অন্যায় করে ফেলেছি যে তুমি এভাবে পালাতে চাইছো? তবুও চুপ করে থাকে চিত্রলেখা। এবারে রৌনক হাত বাড়িয়ে চিত্রলেখার হাত ধরে বলে, কাম উইথ মি। কোথায় যাচ্ছি আমরা? রৌনক চিত্রলেখাকে গাড়িতে বসিয়ে দিয়ে নিচের দিকে ঝুঁকে সিট বেল্ট আটকে দিতে দিতে বলে, গেলেই দেখতে পারবে কোথায় যাচ্ছি। ডোন্ট ওয়ারি, আই উইল নট কিল ইউ, আই ডেয়ার নট টু। চিত্রলেখা কিছু বলতে পারে না, চুপ করে বসে থাকে। রৌনক গাড়িতে উঠে আর একটি কথাও বলেনি। তারা কোথায় যাচ্ছে তা চিত্রলেখা জানে না। তোরাক নদীর পাড়ে গাড়ির বোনাট ঘেঁষে পাশাপাশি দাঁড়িয়ে আছে তারা। গাড়িতে ওঠার পর থেকে এখনো পর্যন্ত একটা কথাও বলেনি রৌনক চিত্রলেখার সাথে, এমনকি তার মুখের দিকেও তাকায়নি। রৌনক হয়তো কিছু বলবে সেই আশায় বারবার পাশ ফিরে তার দিকে তাকিয়ে অপেক্ষা করেছে চিত্রলেখা, কিন্তু অপেক্ষার ফলাফল শূন্য। রৌনক কিছুই বলছে না। আর এদিকে সময় ফুরিয়ে রাত গভীর হয়ে আসছে। নদীর পার হওয়ায় কোনো মানুষজন নেই। জনশূন্যতার কারণে মনে হচ্ছে পৃথিবীতে মধ্যরাত নেমে এসেছে। এমনিতেই শীতের সময়, নদীর পার হওয়ায় ঠান্ডা বেশি লাগছে। এতদিন শৈত্যপ্রবাহ ছিল না,
মনে হচ্ছে এর মধ্যেই শুরু হয়ে যাবে। আজ সকালে যখন চিত্রলেখা বাড়ি থেকে বের হয় তখনও এতটা ঠান্ডা অনুভব করেনি যতটা এখন লাগছে। পাতলা মতন একটা শাল নিয়ে বেরিয়েছিল, তা গায়ে জড়িয়ে রেখেও লাভ হচ্ছে না। বোনাট ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় রৌনক। ড্রাইভিং সিটের দিকে অগ্রসর হলে পেছন থেকে চিত্রলেখা ইতস্তত ভাব নিয়ে জিজ্ঞেস করে, আমরা কি বাসায় যাচ্ছি? থেমে গিয়ে চিত্রলেখার দিকে তাকিয়ে রৌনক বলে, এখানেই দাঁড়াও, আমি আসছি। মনে মনে বাড়ি ফেরার তাগাদা অনুভব করে সে, কিন্তু মুখ ফুটে রৌনককে কিছু বলার সাহস হচ্ছে না। কেন সাহস হচ্ছে না তাও বুঝতে পারছে না। মুখ খুলতে একটা কথা বলতেই ভয় লাগছে বেচারির। মনে হচ্ছে কিছু বললেই হয় কঠিন এক ধমক খাবে, না হলে ঠাস করে গালে নামবে চর। কিন্তু ধমক খাওয়া বা চর খাবার মতো কিছুই সে করেনি। তবুও কেন এমন মনে হচ্ছে সেটাই বুঝতে পারছে না। অকারণে একটা লোককে এত কেন ভয় লাগছে বুঝতে পারছে না চিত্রলেখা। এমনও নয় সে না জানিয়ে অফিস কামাই দিয়েছে, লাবিবকে জানিয়েই এসেছে, লিভ অ্যাপ্লিকেশনও জমা দিয়ে এসেছিল। এরপর ভয় পাবার কারণ থাকে না। এমনও নয় মিথ্যা বলে অফিস কামাই দিয়ে বসের হাতে ধরা পড়েছে। সামনের দিকে নদীর পানি দেখতে দেখতে এসব আকাশ কুসুম ভাবতে ব্যস্ত চিত্রলেখার ধ্যান ভাঙে রৌনকের উপস্থিতিতে। তবে সে কিছু টের পাবার আগেই রৌনক এগিয়ে এসে তার মুখোমুখি দাঁড়িয়ে নিজের কোটটা পরিয়ে দিতে নিলে বাধা দেওয়ার চেষ্টা করে চিত্রলেখা বলে, এর প্রয়োজন নেই, আমি ঠিক আছি। চিত্রলেখার চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে রৌনক বলে, ঠান্ডায় কাঁপছো আর বলছো প্রয়োজন নেই? এমন শীতের সময় কেউ এইসব পাতলা কাপড় গায়ে জড়িয়ে বের হয়? লজ্জা মাথা নইয়ে ফেলে চিত্রলেখা। আমতা আমতা করে মিনমিনে সুরে বলে, সকালে এত ঠান্ডা ছিল না। আবহাওয়া কি ঠান্ডা হবার আগে তোমার পারমিশন নিয়ে শীত নামবে? এই সময় যখন তখন ঠান্ডা বাড়তে পারে, এটা তো কমন সেন্সের ব্যাপার। সঙ্গে ঠান্ডা কাপড় রাখতে হবে। চিত্রলেখা আর কথাই বলতে পারে না। বেচারি লজ্জায় লজ্জাপতি গাছের মতো জড়িয়ে আসছে। গাছ হলে সত্যি সত্যি নিজেকে জড়িয়ে ফেলতো এতক্ষণে, মানুষ বলেই পাচ্ছে না। আবারও বেশ কিছুক্ষণ নীরবতার পর চিত্রলেখা বাধ্য হয়েই জিজ্ঞেস করে, আমার বাসায় যেতে হবে। গাড়ির বোনাটের সঙ্গে হেলান দিয়েই পাশ ফিরে তাকায় রৌনক, বলে, উই নিড টু টক। চন্দ্রলেখা। চিত্রলেখা নদীর দিকে তাকিয়েছিল। আচমকা রৌনকের মুখে নিজের নামের ভুল শুনে তার দিকে তাকিয়ে বলে, আমি চিত্রলেখা। ওকে ফাইন চিত্রলেখা, তুমি জানো আমি তোমার জবাবের অপেক্ষা করছি। ইউ হ্যাভ টু অ্যান্সার মি। রৌনকের চোখের দিকে তাকিয়েই চিত্রলেখা বলে, যার নামটাও ঠিকঠাক জানেন না তাকে বিয়ে করতে চাইছেন? একবার টানে নদীর দিকে তাকিয়ে আবার চিত্রলেখার দিকে তাকায় রৌনক। নিজের জায়গা থেকে এক কদম এগিয়ে গিয়ে চিত্রলেখার কপালের উপর এসে পড়া চুলগুলো কানের পিছনে গুজে দেয়। রৌনকের আঙ্গুল কপাল স্পর্শ করতেই যেন সামান্য কেঁপে উঠল চিত্রলেখা। কাছাকাছি দাঁড়িয়েই রৌনক বলল, যাকে বিয়ে করছি তাকে কি নিজের পছন্দে একটা নাম দিতে পারি না? চিত্রলেখা ফ্যালফ্যালে দৃষ্টি নিয়ে রৌনকের ওই গভীর চোখে তাকিয়ে থাকে। কি জবাব দিবে বুঝতে পারে না। রৌনক নিজেই বলে, এত লুকোচুরি কেন? কি প্রয়োজন? আমি কি মানুষ হিসেবে খুব বেশি খারাপ? বিয়ে করা যায় না আমায়? কথিত কথা আছে, চাঁদের আকার দেখে পা ফেলা উচিত। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার দুঃসাহস করতে দিই, তাহলে আমি কিভাবে আমার চাদরের বাইরে পা ফেলি? বামন হয়ে চাঁদ স্পর্শ করার দুঃসাহস কিভাবে করি? চাঁদ যদি নিজে থেকে তোমার হাতের মুঠোয় আসতে চায়, তাহলে তুমি কেন চাঁদকে ছুঁয়ে দেখবে না? কারণ আমার সেই সাহস নেই। আপনার জন্য আমি কেবল চিত্রলেখা, আপনার অফিসের একজন সামান্য কর্মচারী। আমার সম্পর্কে কিছু জানেন না আপনি, তাই যা ইচ্ছে হচ্ছে বলছেন। বিয়ে নামক জোর করতে পারছেন। ওয়েট এ মিনিট, তোমার মনে হচ্ছে আমি তোমার সঙ্গে জোর করছি? অ্যাম আই মেকিং ফান? চিত্রলেখা জবাব দিতে হিমশিম খায়। যত যাই হোক এখনো সে রৌনকের অফিসে কর্মরত আছে। বেলাইনে কথা বললে চাকরি মুহূর্তেই খোয়া যাবে। যদিও সে নিজেই চাকরি ছেড়ে দেবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু আগে অন্য একটা চাকরি জোগাড় করতে হবে, না হলে তো সবাইকে নিয়ে তাকে না খেয়ে দিন যাপন করা লাগবে। চিত্রলেখা চুপ করে থাকায় রৌনক নিজেই বলে, তোমার কি ধারণা তোমার সম্পর্কে কিছুই জানি না আমি? জানেন তো আমার নাম চিত্রলেখা। আমার লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড জানেন, যা খুব হাই ক্লাস কিছু নয়। আমি 3 বছর ধরে আপনার কোম্পানিতে চাকরি করি। চিত্রলেখার কথা শুনে হেসে ফেলে রৌনক। হেসে ফেলে বলে, সরি,
হাসি আটকে রাখতে পারলাম না। এই কথা বলার পর যেন রৌনকের হাসি আরো বেড়ে যায়। চিত্রলেখার কি হলো কে জানে, রৌনকের হাসি ভরা ওই মুখে তার দৃষ্টি আটকে গেল। হাসলে দাড়ি গোড়ায় ভরার চেহারাটা খিলখিলিয়ে ওঠে। এর আগে কখনো তাকে এভাবে হাসতে দেখেছে বলে মনে পড়ে না চিত্রলেখার। এত মধু দৃশ্য হেসে নিয়ে রৌনক বলে, এভাবে হেসে ফেলার জন্য দুঃখিত। এখন সিরিয়াস কথা বলি। চিত্রলেখার সম্পূর্ণ জীবনটা তার ভাই বোনদের জন্য। চিত্রলেখার বাবা মা যখন মারা যায় তখন সে মাত্র 10ম শ্রেণীর ছাত্রী। বাবা মার পরে চিত্রলেখাই ভাই বোনদের মাথার উপরে ছায়া মায়া খালার কাছে বড় হয়েছে। যদিও খালার সংসারেও খুব একটা ভালো নেই সে, কিন্তু চিত্রলেখা কম্প্রোমাইজ করতে জানে। লিখন সামনে গ্র্যাজুয়েশন শেষ করলে তাকে হায়ার এডুকেশনের জন্য বাইরে পাঠাবে। ছোট দুইজন চারু ও চয়ন তো বিশাল ব্রিলিয়ান্ট, দুজন মেডিকেলে পড়তে চায়, কিন্তু চিত্রলেখার রাতে ঘুম হয় না এই চিন্তায় একজনকে মেডিকেল পড়ানোর সামর্থ্য তার নেই। সেখানে দুজনের স্বপ্ন কিভাবে পূরণ হবে? তারপর খালা, ওনার কোনো সন্তান নেই। বোনের 4 সন্তানকে নিজের কাছে রাখার জন্য সামান্য যেটুকু পৈতৃক সম্পত্তি ছিল তাও স্বামীকে লিখে দিয়েছেন অনেক আগে। কিন্তু আজকাল খালার সম্পর্কটা ভালো যাচ্ছে না। এরপর আছে মামুন সাহেব, যে চিত্রলেখাকে ভালোবাসে, নিজের মায়ায় বাঁধতে চায়। কিন্তু চিত্রলেখা সেই কি চায়? আরও কিছু বলবো? তুমি চাইলে বলতে পারি। রৌনকের মুখে নিজের পরিবারের অতীত ইতিহাস, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা শুনে ভীষণ অবাক হয় চিত্রলেখা। অবাক হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। চিত্রলেখা তুতলে বলে, আপনি এসব কিভাবে জানলেন? ভুলে যাচ্ছ, আমি রৌনক জামান, জামান গ্রুপের মালিক। এত বড় একটা ব্যবসা তো ছুমন্তর বলে চালাচ্ছি না। আমার জীবনে থাকা ইচ অ্যান্ড এভরিওয়ানের ডিটেলস আমার কাছে আছে। এটা ভিন্ন কথা, সবার ডিটেলস পার্সোনাল ফাইল পর্যন্ত সীমাবদ্ধ থাকে, চোখ বোলানো হয় না। কিন্তু তুমি স্পেশাল। আমি কেন? তুমি, কারণ তুমি তুমি আবেগে ভাসতে চাই না চিত্রলেখা, তাই বাস্তবতা পয়েন্ট আউট করে বলে, অলরেডি অফিসে নানান রকম গুঞ্জন আছে। এমন কিছু ঘটলে কি হবে ভাবতে পারছেন? আমাকে কেন ভাবতে হবে? ওরা আমার কোম্পানিতে চাকরি করে। বরং আমার ওয়াইফকে নিয়ে কিছু বলার আগে ওদের ভাবতে হবে। আর বলুক না, মানুষের বলায় কি আসে? আপনার আসে যায় না, কিন্তু আমার যায়। হারানোর মতো আমার কিছু নেই নিজের আত্মসম্মান ছাড়া। ট্রাস্ট মি, কেউ তোমার আত্মসম্মানে বিন্দু মাত্র আঘাত করতে পারবে না। আই উইল প্রোটেক্ট ইউ। তবু আপনি যেটা চাইছেন সেটা হয় না। তুমি হ্যাঁ বললেই হয়। আপনার জন্য আমাকে বিয়ের প্রস্তাব দেয়া যতটা সহজ, বিয়ে করার চিন্তা করা যতটা সহজ, আমার জন্য এসব চিন্তা করাটাও ভীষণ কঠিন। আপনি বুঝবেন না, প্লিজ আমাকে এসবে টানবেন না, দয়া করে আমায় মাফ করুন। রৌনক আরো এক কদম চিত্রলেখার কাছাকাছি এগিয়ে এসে বলে, আই এম সরি, আর পেছাতে পারবো না। চিত্রলেখা একদম বুঝতে পারে না রৌনক কেন এমন করছে। না বুঝতে পেরে জিজ্ঞেস করে, আপনার অনেক বেটার অপশন আছে, আমি আপনার কোনো অপশনের মধ্যেই পড়ি না। এবারে রৌনক হাত বাড়িয়ে চিত্রলেখার বাহু ধরে বলে, ইউ আর মাই অনলি অপশন। চিত্রলেখার গলা দিয়ে কথা বের হয় না। এমন জবাব আশা করেনি সে। রৌনক বলে চলল নিচের মতো। একটু আগে তোমায় চন্দ্রলেখা বলে ডেকেছিলাম। চিত্রলেখা মাথা ঝাঁকায়, তা দেখে রৌনক বলে, ভুলে গিয়েছি বলে বা ভুল করে ডাকিনি, ইচ্ছে করেই ডেকেছি। তোমাকে আমার ওই চাঁদের মতোই প্রয়োজন। এই অন্ধকার পৃথিবীর যেমন চাঁদকে প্রয়োজন নিজেকে আলোকিত করতে, আমার তেমনি তোমাকে চাই। আই রিয়েলি নিড ইউ। আমাকে আপনার প্রয়োজন ভীষণ। রৌনক তানিয়ার বিষয়টা বিস্তারিত খুলে বলে। মেবি ও মিশকাতকে নিজের কাছে রাখার জন্যে তাকে বিয়ে করতেই হবে। সব শুনে চিত্রলেখা বলে, আপনি তো অন্য যে কাউকে বিয়ে করতে পারেন। তুমি যা পারবে অন্যরা সেটা পারবে না। কি পারবো আমি? যে বাবা মা মারা যাবার পর নিজের ভাই বোনদের সন্তানের মতো করে মানুষ করেছে, আগলে রেখেছে, সে আমার বাচ্চাদেরও নিজের বাচ্চার মতো মানুষ করতে পারবে। আমার চেনা পরিচিত অন্য কেউ সেটা পারবে না। চিত্রলেখার মস্তিষ্কের ভিতর মাছি ভনভন করার মতো শব্দ হচ্ছে। বুঝতে পারছে না কি বলবে। রৌনক নিজেই আরো বলে, I know we don't have any mutual feelings for each other. অন্তত আমরা একে অপরের দায়িত্বগুলো তো ভাগাভাগি করতে পারি। তোমার স্বপ্নগুলো পূরণ করতে আমি তোমায় হেল্প করলাম, বিনিময়ে তুমি আমার বাচ্চাগুলোকে মানুষ করতে আমায় সঙ্গ দিলে। আমি তোমার দায়িত্বের ভাগ নিব, আর তুমি আমার। বিনিময়ে আপনি আমায় টাকাও দেবেন? বউয়ের কি কোনো ফিক্সড স্যালারি হয়? আমাদের বিয়ের পর যা আমার তা তোমারও। আমি কখনো জানতে চাইবো না কোথায় কিভাবে কত টাকা খরচ করেছো। লিখনের বিদেশ যাওয়া, চারু চয়নের মেডিকেল পড়া, সবার সব স্বপ্ন পূরণ করতে আমি তোমার পাশে থাকবো। তুমি শুধু আমায় বিয়ে করে উদ্ধার করো। চিত্রলেখা চুপ করে থাকে। রৌনক আরো বলে, আমি আমার জীবনে কখনো কাউকে রিকোয়েস্ট করিনি, আজ তোমায় বলছি।
রিকোয়েস্ট করছি, প্লিজ হেল্প মি আউট। আমার একটু সময় লাগবে, আমাকে একটু ভাবতে দিন প্লিজ। ঠিক আছে, ভাবো, তবে খুব বেশি সময় নিও না প্লিজ। আর পালানোর অযথা চেষ্টা করো না। আমি পারমিশন না দিলে তুমি পালাতে পারবে না। যদি পাঠালেও চলে যাও, আমি পেছন পেছন গিয়ে উপস্থিত হব। তোমাকে আমার লাগবেই। জানি আমাকে সেলফিশের মতো শোনাচ্ছে, বাট আই হ্যাভ নো আদার চয়েস। এক মুহূর্ত চুপ করে থেকে রৌনক আরো বলে, চলো তোমার বাসায় নামিয়ে দিই। চিত্রলেখা কথা বাড়ায় না, চুপচাপ গাড়িতে গিয়ে বসে। তার মস্তিষ্কের ভিতর সব চকা খিচুড়ি হয়ে গেছে রৌনকের কথা শুনে। মুহূর্তে আর কিছু ভাবতে পারছে না সে। রৌনকের গাড়িটা যখন বাড়ির সামনে এসে দাঁড়ায়, চিত্রলেখা বাড়তি কোনো কথা না বলে চুপচাপ নেমে যায়। রৌনক পেছন থেকে ডাকে। চন্দ্রকথা। রৌনকের ডাকে থমকে না দাঁড়িয়ে পারে না চিত্রলেখা। পেছন ফিরে তাকালে রৌনক নেমে এগিয়ে এসে মুখোমুখি দাঁড়িয়ে বলে, মনে রেখো, আই ব্যাডলি নিড ইউ। আর খুব বেশি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দেবো, ট্রাস্ট মি। আবারও চিত্রলেখার কপালের উপরে থাকা চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বলে, নিজের খেয়াল রেখো। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।